হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ জাপানে আমাদের ডে 4 আর হাকুবার মাউন্টেন স্কি রিসর্ট থেকে সকলকে স্বাগত জানাই। আজ সকালে এখানে এসে থেকে এখনো অবধি প্রচুর স্নোফল দেখে আনন্দ মজা করে সময়টা কাটিয়েছি। তাই এই ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছিল যে দুটো পার্ট করা হয়েছে। এখনো অবধি সেই ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য একটা সংক্ষিপ্ত ঝলক। ছোট ছোট বাচ্চা তারাও দিয়ে স্কি করছে, আর এখন তো আরো একটু জোরে স্নোফল শুরু হয়ে গেছে। কি আনন্দ যে হচ্ছে। দেখো ওই যে নিচে যেখান থেকে চাপছিলাম সেই জায়গাগুলো এখন কেমন লাগছে, সব কেমন লাগছে এই বরফে। আর পুরো ভিডিওটা দেখতে ওপরের আই বাটনে ক্লিক করুন। এখান থেকে হাকুবা স্টেশন যাওয়ার 3টের সময়কার শাটেল বাসও চলে এসেছে। ওই দেখুন কেমন রং চঙে হাকুবা স্পাইসি রেন্টাল লেখা আছে, ওটাই। চলুন এবার যাওয়া যাক। এসো। ও বাবা, চলো। এইখানে নেমো না। এই ধারে নামলে হবেও না। দেখো কেমন জল কাদা প্যাচপেচে হয়েছে। চলো, হ্যাঁ চলো। এই তো আমরা নেমে পড়েছি হাকুবা স্টেশনে। এখন 3:20 বাজলো, 3:30 আমাদের নাগানো যাওয়ার ট্রেন। একদম টায় পৌঁছানো গেছে। আর এই ট্রেন জার্নিটা জেআর পাসের মধ্যে ইনক্লুডেড, তাই আমাদের আর আলাদা করে টিকিট কাটতে হয়নি। আর এখানে একটা মজার জিনিস দেখুন, এখানে ট্রেন লাইনের কি ভয়ঙ্কর অবস্থা। ট্রেন লাইনটা কেবলমাত্র বেরিয়ে আছে, আর প্ল্যাটফর্মের ওই পাশটা তো বরফ জমে জমে প্রাচীর হয়ে গেছে। নাগানোতে আজ যখন নামলাম অল্প স্নোফল হচ্ছিল, তবে ওখানে এরকম বরফের আস্তরণ নেই। হাকুবা এত ওপরে, তাই হয়তো শীতের শেষেও এত বরফ। ট্রেন একদম টাইমেই ঢুকে গেল, আর ট্রেনে চাপার আগে অবধি ঝিরঝির করে স্নোফল দেখতে পেলাম। সকালে তো নাগানো থেকে বাসে করেই এসেছিলাম, তবে ফেরার সময় ট্রেনেই যাব ঠিক করেছিলাম। বাই বাই হাকুবা। বাইরের এই দৃশ্য দেখে আশা করি বুঝতেই পারছেন কেন আমরা 1 ঘন্টার বাস জার্নি বাদ দিয়ে 3 ঘন্টার ট্রেন জার্নিটাকেই বেছে নিয়েছি। সকালে হাকুবাতে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা বাসে এসেছিলাম, তবে বাসের রুটটা অত সিনিক নয়। আর এই ট্রেনের রুটটা তো উইন্টারে জাপানের সবচেয়ে সিনিক রুটগুলোর মধ্যে একটা। ছোটোবেলায় ডোরেমন কার্টুনের বাড়িগুলো দেখতে যেমন লাগতো, এই বাড়িগুলো ঠিক তেমনই ছবির মতো সুন্দর। তার সাথে এই ধপধপে সাদা বরফ এর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। জানেন তো, আমাদের দুজনেরই খুব ইচ্ছা ছিল ছবির মতো সুন্দর এই গ্রামে 2টো দিন কাটানোর। তবে এই প্রথম আমরা জাপানে এলাম, তার ওপর আমাদের এশিয়ার অন্যান্য দেশগুলোর চেয়ে জাপানের ট্র্যাডিশনটাও একটু আলাদা। তার উপর এখানকার খাবার দাবার, ট্রান্সপোর্ট, সেসব আমরা কতটা কি সামলাতে পারবো, সেসব ভেবেই এই ইচ্ছাটাকে এবার তুলে রাখলাম। তবে খুব ইচ্ছা সামনের বছর আর একবার এসে এই স্বপ্নটাকেও পূরণ করার। আর এরই মাঝে আবার একটা লেক, কিন্তু সেই লেকটা কিন্তু জমেনি। দেখো ওই সাইডগুলো একটু একটু জমেছে, মাঝখানটা বাবা কি ভিউ গো এটা। এবারে লেক, লেকের কাছে বরফ, পাহাড়, গাছপালা। এবার একেবারে লেকের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে। লেকটার কি নাম কে জানে। 2 দিন আগেই তো মাউন্ট ফুজি দেখতে গিয়ে কাওয়াগুচিকো লেক আমরা দেখেছি, তবে তার সৌন্দর্য ছিল একরকম, আর এই লেকটার সৌন্দর্য আর একরকম। চারিধারে সাদা বরফের মাঝে নীল জলের একটা লেক। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে বারবার মনে হচ্ছে এই লেকের ধারে কোনো একটা বাড়িতে যদি আমরা একটা দিন কাটাতে পারতাম। এই পুরো রাস্তাটায় তো আমাদের চোখে দারুণ,
তবে এই বাড়িগুলোর ছাদে এত পুরু বরফ, রাস্তার পাশগুলোও বরফ জমে জমে প্রাচীর হয়ে আছে। তাই ভাবছি এখানকার মানুষের নিত্য জীবনযাত্রায় এই বরফ কতটা সমস্যা করে কে জানে। বরফের রাজ্য পেরিয়ে এখন আমরা অনেকটা নিচে চলে এসেছি, তাই দূরে দূরে বরফের পাহাড়গুলো দেখা গেলেও এই রাস্তা বা মাঠঘাট কোথাও আর বরফ জমে নেই। এখন তো শীত প্রায় শেষের পথে, তাই হয়তো এই জায়গাগুলোতে অল্প স্বল্প যেটুকু স্নোফল হয় রোদের তাপেই গলে যায়। এই জমিগুলো হয়তো ধানেরই জমি। আমাদের গ্রামের দিকে যেমন ধান কাটার পর মাঠের মধ্যে এবড়ো খেবড়ো খড়গুলো পড়ে থাকে, তেমনই লাগছে দেখতে। আর জাপানিজরাও তো আমাদের মতোই ভাত খুব খায়। এখন দেখছি গ্রিন হাউসেই যা টুকটাক চাষ করেছে, তবে শীত পেরোলেই আবার এই মাঠগুলোতে চাষাবাদ শুরু হবে। আমরা চলে এসেছি মাটসুমোটো স্টেশনে। এখানে এবার ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে আর ইঞ্জিনটা উল্টো দিকে লাগিয়ে ট্রেনটা আবার যাত্রা শুরু করবে। ট্রেনটা ডাইরেকশন ঘুরে গেছে, তাই যে সব কামরাগুলো ঘুরিয়ে দিই। এখানে তো এখন এই স্টেশনে লাইনটা পরিবর্তন হবে, তাই সেই জন্য এখান থেকে তো দেখালে আমি চেয়ারগুলোকে আবার সব ঘুরিয়ে দিল উল্টো দিকে। বুলেট ট্রেনেও এরকম দেখেছি, একটা ট্রেন এসে দাঁড়ায়, তারপর প্যাসেঞ্জার নেমে যায়, ওরা একটু ক্লিন করে দেয়, তারপর চেয়ারগুলোকে আবার ঘুরিয়ে দেয় উল্টো দিকে, যেদিকে যাবে সেই দিকে মুভ করে দেয়। এই ট্রেনটার আর একটা বিশেষত্ব দেখায়, সামনে ড্রাইভারের কেবিনটা কাঁচ দিয়ে সেপারেট করা, আর এখানে একটা বসার সিটও আছে। তাই কেউ যদি এখানে বসে বসে ফ্রন্ট ভিউটা দেখতে চায়, সেই ব্যবস্থাও করা আছে। আরে নাগানো এসে তো অবশ্যই সবাই স্নো মাঙ্কি পার্ক বা এই হাকোবা ভিলেজ, এটা তো মোটামুটি হ্যাঁ, তাহলে এটা মানে সত্যি এইটা জাপান এলে এটা অন্তত মানে বিশেষ করে উইন্টারের সময়টায় অবশ্যই এই দুটো জায়গা রাখাটা দরকার। কারণ এত সুন্দর, তারপর হচ্ছে সেই দুটো দেখার পর এই ট্রেনটা নিয়ে নাগানোর সিটিতে ফেরা, মানে এর যে কি অপরূপ সৌন্দর্য, যার কোনো বর্ণনা সঠিক হয় না। মানে এত ভালো লাগছে, পুরো মনে হচ্ছে যেন স্বপ্ন। জাপান বেড়াতে এলে টোকিও, কিয়োটো, ওসাকা এসব বড় শহরগুলো তো দেখবেনই, কিন্তু সেই শহরগুলোর কাছে পিঠে দু একটা খুব সুন্দর সুন্দর অফবিট ডেস্টিনেশনও আছে, সেগুলো মিস করবেন না। যেমন উইন্টারে এলে স্নো মাঙ্কি পার্ক আর হাকুবা স্কি রিসোর্ট কিন্তু দেখতেই হবে। আর শীতকাল তো, তাই টাইমের খেয়ালটা একটু রাখতে হবে। আমরা তো ভিডিওতে যথাসম্ভব ডিটেলে সব কিছু জানানোর চেষ্টা করছি, তবে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, আর এই নদীটা বালি দেখতে পাচ্ছি না, শুধু পাথর। হ্যাঁ, পাহাড়ি জায়গায় এরকম হয়, দেখো নদীতে পাথর থাকে, শুধু পাথর, এই যে আমাদের কোনো বালি নেই। উত্তরবঙ্গেও হ্যাঁ, আর ওই যে ট্রেন তো আবার ঘুরে গেছে, তাই পাহাড়গুলো আবার একবার দেখা যাচ্ছে। আস্তে আস্তে পাহাড়ের কোলে সন্ধে ঘনিয়ে আসছে। নাগানোয় আজকে খুবই ঠান্ডা, কাল মানে সকাল দিকে 10 ডিগ্রি, রাতে ওই 7-8 ডিগ্রি মতো হবে। -10 ডিগ্রি নয়, হ্যাঁ ভুলভাল বলছি। আমাদের দীর্ঘ 3 ঘন্টার ট্রেন জার্নি কমপ্লিট হলো, তবে পুরো রাস্তাটাতেই এত সুন্দর সিনসিনারি ছিল যে আমরা বোর হইনি। এবার নেমে লাগেজ কালেক্ট করে হোটেলে ফিরবো। আগে তো আপনাদের দেখিয়েছি টোকিও স্টেশনে লাগেজ লকার খুঁজে পেতে আমরা কেমন সমস্যায় পড়েছিলাম, তবে নাগানো ছোট্ট স্টেশন, তাই সহজেই খুঁজে পেয়ে গেছি। আজ তো আমরা ভোর ভোর টোকিও ছেড়ে নাগানো এসেছি, আর অত সকালে তো হোটেলে চেক ইনও হবে না, তাই এখানেই ব্যাগপত্র রেখে বেড়াতে চলে গেছিলাম। এবার ব্যাগপত্র নিয়ে হোটেলে চেক ইন করবো। জাপানের স্টেশনগুলোতে এই লাগেজ লকারগুলো থাকার যে কী সুবিধা, কাউকে আর ভারী ভারী ব্যাগপত্র নিয়ে ঘুরে বেড়াতে হয় না। আজ আবার আমার ব্যাগের কালারের সাথে কোটের কালারটা কেমন ম্যাচিং হয়ে গেছে।
6:30 বাজলো, তবে এখনও স্টেশনে ভালোই লোকজন আছে। যদিও আজ জাপানে রাজার জন্মদিন বলে পাবলিক হলিডে, ছুটির দিন, পাবলিক ট্রান্সপোর্ট কেমন কি পাওয়া যাবে তা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তবে যাক, মোটামুটি গাড়ির সমস্যা হয়নি আজ। নাগানো স্টেশনের বাইরে চলে এসেছি, আর বাস স্ট্যান্ডটাও একেবারে স্টেশনের বাইরে। আমাদের হোটেল 5-7 মিনিটের হাঁটা রাস্তা, তাই হেঁটে চলে এলাম। প্রথমেই যেটা জাপানের বিখ্যাত টয়লেট, এই যে ওই যেমন ওটাতে যেমন হয় সেই একই রকম, সেই হাত বাড়ানো কল, বডি সোপ, কন্ডিশনার, ওই টোকিওতে যেমন ছিল। বাথরুম টোকিওর মতোই, সেটা অনেক পুরনো আমলের। হ্যাঁ, ডেকোরেশনটাও হোটেলের সেই রকমই, আমাদের দিকে একটু পুরনো ধরনের হোটেলগুলো যেরকম হয়। আর টিভি আছে, ফ্রিজ আছে, আছে সব আরও অনেক কিছু। তো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই। আমরা এখন হোটেলে জিনিসপত্র রেখে চললাম খেতে, আর সামনেই একটা KFC আছে, ওখানেই চলে যাব। চলো ঢুকে পড়ো KFC-তে। পুরো KFC। সিঙ্গাপুরের মতো জাপানেও ট্যাপ ওয়াটার খাওয়া যায়, তবে এদের ট্যাপটা তো বাথরুমে, তাই আমরা অন্য দিনের মতো আজও 7-Eleven থেকেই জল নিয়ে নিলাম। এখন নাগানো সিটিতে টেম্পারেচার হচ্ছে -2, আর তবে প্রচণ্ড ঠান্ডা সেটা লাগছে না। তো যাই হোক, আজকে সেই সকাল থেকে আমাদের টোকিও থেকে যাত্রা শুরু হয়েছিল, অনেক ঘোরা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর তার সাথে আমাদের 4র্থ ডেও শেষ হলো জাপানে। চতুর্থ ডে কেমন কাটলো? হ্যাঁ, 4র্থ ডে খুবই ভালো কেটেছে, মানে একদম সেই কি বলবো, একদম সেই ছবির মতো সুন্দর, এত সুন্দর সুন্দর জায়গা মানুষ যখন দেখে তখন সারা দিনটা কি করে খারাপ যায়। তো খুবই ভালো কেটেছে, খুব আনন্দ করেছি দুজনে মিলে, অনেক কিছু মতো, প্রথম এত সুন্দরভাবে স্নোফল দেখেছি দুজনে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।